ওসমান হাদি ইজ নো মোর। ওসমান হাদি আর নেই, তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সংবাদটি শোনার পরে দেশের একদিকে একটা নিস্তব্ধ পরিস্থিতি বিরাজ করছে, একটা শোকাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করছে, অপরদিকে মানুষের মধ্যে রাগ, ক্ষোভ, ক্রোধ বেড়েই চলছে। আর এই রাগ, ক্ষোভ এবং ক্রোধকে পুঁজি করে কিছু গোষ্ঠী, কিছু মহল আবার সেখানে অপতৎপরতা চালাচ্ছে দেশের সিচুয়েশনকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য। তারা এই সাধারণ মানুষের রাগ, ক্ষোভ, ক্রোধের মধ্যে ফুয়েল দিচ্ছে। সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো না, এটা অনেক রাজনৈতিক ইকুয়েশন, সমীকরণ আছে, পরবর্তীতে আলোচনা করব। তো এই যে ওসমান হাদির সাথে আমার ব্যক্তিগত সাক্ষাৎ হয়েছিল 2বার বা 3বার। সেটাই অভ্যুত্থান কেন্দ্রিক এই সময় না, বরং অভ্যুত্থানের অনেক আগে, সেই করোনা মহামারীর পরে আমরা কিছু দাবি দেওয়া নিয়ে সেই সময়ে রাজপথে কিছুদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম। সেই সময়ে ওসমান হাদির সাথে 2বার বা 3বার আমার দেখা হয়েছিল, নিজেদের মধ্যে কুশল বিনিময় বা পরিচয় হয়েছিল। এরপরে তার সাথে আমার আর কখনোই দেখা হয়নি। তো ওসমান হাদি ভাই, তুমি তো চলে গেলা সৃষ্টিকর্তার ডাকে। তো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, সৃষ্টিকর্তা যাতে তোমাকে উত্তম মর্যাদা প্রদান করে। তো দর্শক শ্রোতা, এই ওসমান হাদির হত্যার মধ্য দিয়ে কি বার্তা দিচ্ছে আমাদেরকে? আগামীর রাজনীতি সম্পর্কে কি বার্তা দিচ্ছে? 24-এর অভ্যুত্থান সম্পর্কে কি বার্তা দিচ্ছে? কি পেলাম অভ্যুত্থানের মধ্য দিয়ে? এই বিষয়টা নিয়ে চলুন একটু আলোচনা করি। ওসমান হাদিকে সরিয়ে দেয়া তো গেল, রাজনীতির মাঠ থেকে তাকে সরিয়ে দেয়া হলো। লাভটা কি হলো? লাভবান হলো কারা? বেনিফিট হলো কারা? বেনিফিটটা পেল কারা? প্রাথমিক পর্যায়ে সবাই তীর ছুড়বেন সেই আওয়ামী লীগ, শেখ হাসিনা, ভারত এইদিকেই। বাট একটু সূক্ষ্মভাবে বিবেচনা করলে ওই তীর কি শুধু একদিকেই যায়? সন্দেহের তীর। ঘটনাটা কি ওই দিক থেকেই আসলে ঘটেছে, না দেশের ভিতরে যে ইন্টারনাল পলিটিক্স, সেই আন্তঃরাজনীতির রোষানলেই আসলে ওসমান হাদিকে সরিয়ে দেয়া হয়েছে কিনা? এটা কোনো ম্যাটিকুলাস ডিজাইনের অংশ কিনা, সেই ডিজাইনটা এখানের রাজনৈতিক দলগুলোর মধ্যেই বিশেষ ফায়দা লোটার জন্য হয়েছে কিনা, আপনারা এমন কোনো গন্ধ পাচ্ছেন কিনা এর মধ্যে? অনেক আলোচনা আছে এই বিষয়ে, পরে কোনো একটা সময় বলবো, আজকে না। বাট যে বিষয়টা আজকে বলতে চাচ্ছি তা হলো যে ওসমান হাদির মৃত্যুর মধ্য দিয়ে একটা প্রতিষ্ঠিত বিষয় সামনে আসলো যে অভ্যুত্থানটা চিরতরে শেষ হয়ে গেল। হ্যাঁ, আমি বলবো অভ্যুত্থান চিরতরে শেষ। যদিও এই অভ্যুত্থানের পক্ষের শক্তি নাহিদ ইসলাম বা যারা যারা আছে, তারা দেখলাম গত রাতে সংবাদ পাওয়ার পরে আরো বলছে যে বরং তারা আরো এই অভ্যুত্থানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেটা সেকেন্ড ওয়েভে তারা পারবে কি পারবে না পরের হিসাব। তবে আমি মনে করি 24-এর অভ্যুত্থান যেটা অর্জিত হয়েছিল, সেটা তো ধাপে 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 এমনিতেই ব্যর্থ হচ্ছিল। বাট সেই ব্যর্থতার একটা প্রতিষ্ঠিত সিলমোহর হয়ে গেল এই ওসমান হাদির মৃত্যুর মধ্য দিয়ে। কারণ ওসমান হাদি 24-এর অভ্যুত্থানের একজন বড় স্টেক হোল্ডার, বা অভ্যুত্থান কেন্দ্রিক তাকে অতটা ফোকাস হতে না দেখা গেলেও অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের চেতনাকে ধারণ করার জন্য বা অভ্যুত্থানের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য তার ভূমিকা অনেক গ্রহণযোগ্য। অনেকে বলতে পারে যে ইনি আসলে সুযোগ সন্ধানী ছিল, বা অভ্যুত্থানের সময় তার অ্যাক্টিভিটি অনেক চোখে না পড়লেও অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি আসলে নিজেকে ফেস করতে চেয়েছিল। সেটা বিভিন্ন মহল থেকে দাবি উঠতেই পারে। বাট তিনি তো আসলে 24-এর অভ্যুত্থানের এজেন্ডা নিয়েই সামনে এগোতেছিল। তো সেই এজেন্ডা যাতে আর সামনে এগোনো না যায়, সেজন্য একটা সিলমোহর মেরে দেয়া হলো, তাকে সরিয়ে দেয়া গেল। তাহলে এই যে অপরাজনীতি, কাউকে সরিয়ে দেওয়ার রাজনীতি, নষ্ট রাজনীতি, যেটাকে প্রতিহিংসার রাজনীতি আমরা বলি, সেটার সমাপ্ত তাহলে আর এই দেশে হলো না, বরং ভবিষ্যতে আরো বেড়েই চলছে সেটা মনে হচ্ছে। 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে সবার মধ্যেই একটা স্বপ্ন উদয় হয়েছিল, আমিও স্বপ্ন দেখছিলাম
যে দেশটা নতুনভাবে রিফর্ম করা সম্ভব কিনা, দেশটা নতুনভাবে রিফর্ম হবে কিনা তরুণদের হাত ধরে, দেশে এই যে প্রতিহিংসার রাজনীতি, অপরাজনীতি, দেশে একটা নষ্ট রাজনীতি, এটা থেকে বের হয়ে আসতে পারবে কিনা দেশ। বাট সেটা এই ওসমান হাদির মৃত্যুর মধ্য দিয়ে বোঝা গেল যে না, এখানে প্রতিহিংসার রাজনীতি চলবে, বরং আরো দ্বিগুণ তিনগুণ আরো বেশি হারে এটা বেগবান হবে। এই দেশের রাজনৈতিক অঙ্গন, রাজনৈতিক কালচারটাই আসলে এভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে তোমার সাথে আমার মতের মিলছে না, সো তোমাকে এখান থেকে সরিয়ে দেব চিরতরে। কিন্তু হওয়া উচিত কি? কারোর সাথে আমার মতের মিল হচ্ছে না, তো মিল হতে হবে কেন? দ্বিমত তো মানুষের থাকতেই পারে। যদি মনে হয় তার মতটা অসত্য বা মিথ্যা, তো সেটা আমি সত্য মত দিয়ে সেটাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করি। মানে যুদ্ধটা কেন হতে হবে গুলি দিয়ে? যুদ্ধটা কেন হতে হবে একজনের জীবন নিয়ে নেওয়ার জন্য? যুদ্ধটা কি এমন হতে পারে না যে তিনি অপতথ্য, অপসংবাদ বা অপ আইডিওলজি প্রতিষ্ঠা করছে, বরং আমি আমার সঠিক তথ্য, সঠিক সংবাদ বা সঠিক আইডিওলজি দিয়ে যুদ্ধটা করি। আইডিওলজির সাথে আইডিওলজির যুদ্ধটা হোক, রাজনৈতিক মতাদর্শের সাথে রাজনৈতিক মতাদর্শের সাইড টু সাইড যুদ্ধটা হোক। সে যে ভুল করছে সেটা আমি সঠিকটা দিয়ে বুঝিয়ে দিই, বা সে ভুল প্রচার করছে, তার রাজনৈতিক মতাদর্শ ভুল, সেটা জনগণ বিচার করুক, আমি আমার সত্যটা মানে প্রকাশ করি, প্রচার করি। কেন তাকেই সরিয়ে দিতে হবে এখান থেকে? তো এই যে প্রতিহিংসার রাজনীতি, জীবন নিয়ে খেলার রাজনীতি, এটা থেকে মনে হয় এই বাংলাদেশ আর বের হয়ে আসতে পারবে না। এই ওসমান হাদির এই ঘটনার মধ্য দিয়ে, তার মৃত্যুর সংবাদের মধ্য দিয়ে যেটা আগামীর রাজনীতি সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে, তা হলো এই অপরাজনীতি, এই নষ্ট রাজনীতি, এই নোংরা রাজনীতি, এই জীবন নিয়ে খেলার রাজনীতি সামনের দিকে আরো চলবে। হ্যাঁ, আরো চলবে। কারণ আমরা অলরেডি দেখেছি ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে, বা এই ওসমান হাদির মৃত্যু যেই দিন, যেই গত রাতে সংবাদটা আসলো, কিন্তু গতকাল সকালের পরেই আমরা দেখলাম যে এনসিপির আরো একজন নারী নেত্রী, তার মরাদেহ উদ্ধার করা হয়েছে। বা অনেকে এখন তাদের নিরাপত্তা শঙ্কায় ভুগছে, বা হাসনাত আব্দুল্লাহকে বলতে শোনা গেছে যে আমাকে রক্ষা করার জন্য বিএনপি জামাতই এগিয়ে আসবে, বা বিএনপি জামাত তাকে শেল্টার দেবে, এই ধরনের কথা বলা হচ্ছে। বা ব্যারিস্টার ফুয়াদ, সেই বিশাল মস্তিষ্কের মানুষ, কখন কি বলে, তো সেই ব্যক্তিও দেখলাম যে ইলেকশন কমিশনের কাছে নিরাপত্তা চাচ্ছে। তার মানে নিরাপত্তা সংকটে ভুগছে অনেকে, নিরাপত্তাহীনতা অনেকের মধ্যে দেখা দিয়েছে। তো এই যে দ্বিমত বা আমার মতের সাথে মিলছে না তাই বলে তাকে উঠিয়ে দেয়া, তাকে সরিয়ে দেয়া, এই যে প্রতিহিংসার রাজনীতি, নষ্ট রাজনীতি, এই নোংরা রাজনীতির খেলা সামনের দিকে মনে হয় আমাদেরকে আরো দেখতে হবে। তো এই ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রটা কোনো ভালো পথের দিকে এগুলো না, ভালো কোনো সংস্কার আমরা আর দেখলাম না, বরং আগের চেয়ে আরো খারাপ দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। তো দিন শেষে এসে মনে হচ্ছে ২৪-এর অভ্যুত্থানটা না হলেই মনে হয় ভালো হতো। আগের সরকার ফ্যাসিবাদ থাকুক, আগের সরকার বাক স্বাধীনতা হরণ করুক, আগের সরকার ভোট চুরি করুক, আমির ভোট করুক, আর যাই করছিল না কেন, একটা পর্যায়ে ছিল দেশটা, কিন্তু সেখান থেকে দেশটা আর একটা অনিশ্চয়তার ধ্বংসের দিকে হাঁটা শুরু করেছে। দর্শক শ্রোতা, এই ওসমান হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কারা কারা বেনিফিটেড হতে পারে, এর মধ্যে কি কি অপরাজনীতি রয়েছে, কি চলতেছে, এই বিষয় নিয়ে পরে একটা বিস্তারিত আলোচনা আপনাদের সাথে সময় সুযোগ হলে করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা আপনাদের মতামত দিবেন। ধন্যবাদ সবাইকে।